৭২-এর সংবিধানের মৌলিক সংস্কার করার পরামর্শ আইন উপদেষ্টার। দল নিষিদ্ধ সংক্রান্ত আইন সংশোধন নিয়ে স্বাগত বিএনপির। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচারের আওতায় আনতে হবে। আইসিটি আইন সংশোধন করে গেজেট প্রকাশ। সোমবার বৈঠকের পর আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি। আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ সহ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগে জুলাই আন্দোলনে আহতদের ব্লকেট। দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন, সহসায় তীব্রতা না কমার আভাস। সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীরে বিস্ফোরণ। দায় এড়াতে একে অপরকে দুষছে ভারত ও পাকিস্তান। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। নতুন সংবিধান তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল ৭২-এর সংবিধানের মৌলিক সংস্কার করার পরামর্শ দিয়েছেন। আর সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়ার কারণেই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়েছিল বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংশোধন নিয়ে এক আলোচনায় একথা বলেন তারা। আইন উপদেষ্টা বলেন, ৭২-এর সংবিধানে কিছু ভুল ছিল। প্রধানমন্ত্রীর মেয়াদ ২ বছর জনপ্রিয় দাবি করেও এটি বিশ্বের কোথাও নেই বলে উল্লেখ করেন আসিফ নজরুল। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, দল নিষিদ্ধের আইন থাকলেও কার্যক্রম নিষিদ্ধের আইন নেই। এই আইন সংশোধন করা উচিত বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার প্রক্রিয়াকে সাধুবাদ জানান বিএনপির এই নেতা। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে ৮-৯ বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ সাল সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। শনিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট জারি করা হয়। প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৩-এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স ২০২৫ প্রণয়ন ও জারি করেছেন। সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন, যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং নিষ্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন। সকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ একাত্তরকে এই তথ্য দিয়েছেন। গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম বাতিলের পর পরবর্তী কার্যক্রম হিসেবে এই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কার্যকরে পরবর্তী সব সংস্থাকে জানিয়ে দেওয়া হবে বলে জানান আক্তার আহমেদ। ৩ দফা দাবিতে ফের শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই আন্দোলনের আহতরা। স্বৈরাচারী দল আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে রাজপথ থেকেই জুলাই সনদ এবং সুচিকিৎসার সুনিশ্চিত করা। আন্দোলনকারীরা বলেন, কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে দিতে
দিতে চান না তারা। আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব না। এ সময় আওয়ামী লীগকে ভারতের রাজাকার মন্তব্য করে আহতরা বলেন, কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রণয়ন করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কিন্তু এখন আজকের সকাল থেকে শুধু আমাদের জুলাই যোদ্ধাদের শুধু ঐক্যবদ্ধ জুলাই যোদ্ধারা হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই দাবি অবশ্যই চালিয়ে যাব সেটা যত দিন লাগুক আমাদের। এখন আমরা আশ্বাস পাই না যে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আওয়ামী লীগকে না নিষিদ্ধ করা পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়বো না। আমরা চাই এই বাংলার মাটিতে আজীবন আওয়ামী লীগ নিষিদ্ধ থাক, আর আওয়ামী লীগ নামের কোনো সন্ত্রাসী লীগ বাংলার মাটিতে আর ফিরে না আসুক। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। সেখানে আছে সহকর্মী সুমন তানভীর, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, আমরা সকাল থেকে দেখছিলাম যে শাহবাগে আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তারা বারবারই একই দাবি করেছেন যে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই স্থান ছাড়বেন না। কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে আগামীকাল তারা বৈঠকে বসতে যাচ্ছে। এই খবর তাদের কাছে আছে কিনা এবং শীর্ষস্থানীয় কোনো নেতা আসলে এই আন্দোলনের কারীদের সাথে যোগ দিয়েছেন কিনা? আপনি জানেন সকাল থেকে আমরা জানাচ্ছিলাম এবং এখন আপনি দেখছেন যে মঞ্চে তারা তাদের জায়গায় স্থির আছে এবং তারা তাদের অবস্থানে অনড় আছে। আপনি যে প্রশ্নটি করছিলেন তারা জানেন কিনা, তারা বিষয়টি জানেন এবং তাদের যে যাদের নেতৃত্বে তারা এই বিগত 4 দিন হলো আন্দোলন করছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গেও তাদের যোগাযোগ হয়েছে এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে রমনা বিভাগের যিনি ডিসি তিনি এসেও তাদের বোঝাচ্ছিলেন আসলে কোনো আশ্বাসে তারা আসলে এই জায়গা ছাড়বেন না। তাদের দাবি একটা, যতক্ষণ পর্যন্ত আসলে প্রজ্ঞাপন জারি না হবে আওয়ামী লীগ নিষিদ্ধের, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ তারা একদম হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি থেকে এক পাও নড়বেন না। তাদের যুক্তি হচ্ছে তারা এর আগে অর্থাৎ 5 আগস্টের পরে তারা একাধিকবার এই রাজপথে এসেছেন। এদের অনেকেই আমরা সকাল থেকে দেখছিলাম যে কারো হাতে ব্যান্ডেজ, কারো মাথায় ব্যান্ডেজ, কেউ আবার লাঠিতে ভর করে এখানে এসেছেন। এরা অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এমন অবস্থায় তারা এই রাজপথে এসেছেন। তাদের কথা যে এরকমভাবে তারা এর আগেও অনেকবার রাজপথে এসেছেন এবং তারা আন্দোলন করেছেন, তারা তাদের কথা বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে উপদেষ্টারাও তাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন তারা দেখেনি। এবার যেহেতু বৃহস্পতিবার তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার হাসপাতাল ছেড়েছেন কিছু মানুষ, কিছু শহীদ পরিবারের সদস্য ঢাকার বাইরে থেকে এখানে এসেছেন, তো তারা এবার তাদের কথা একটাই, তারা আর এবার রাজপথ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এই দাবি তাদের পূরণ না হবে। যেটি আপনি সংবাদেই বলছিলেন যে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ তার নিবন্ধন বাতিল করতে হবে। সেই সঙ্গে তারা চাচ্ছে যে তাদের যে জুলাই সনদ সেই সনদ তাদের হাতে দিতে হবে। সেই সঙ্গে যারা আসলে বেশি আহত আছেন, যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদেরকে যদি দেশের বাইরে পাঠাতে হয় তবে সেই পাঠানোটা নিশ্চিত করতে হবে, অর্থাৎ এখান থেকেই তাদের সেই কথা বলতে হবে। এর ভেতরে এদের যে কষ্টটার কথা আমরা বলছিলাম, মাথা হাতে ব্যান্ডেজ কিংবা মাথায় ব্যান্ডেজ, এই কষ্টটা তারা যেমন করছেন, কিন্তু তাদের এই আন্দোলনের ফলে কিন্তু আসলে শাহবাগ মোড়ে একটি আসলে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। আপনি জানেন যে মাথার উপর আজকে জ্বলন্ত সূর্য, যার তাপমাত্রা সকাল থেকে কিন্তু 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সেই রকম একটি অবস্থায় যখন সাধারণ মানুষকে, যেহেতু এই শাহবাগ কেন্দ্রিক বেশ 3 থেকে 4টি আসলে খুব গুরুত্বপূর্ণ হসপিটাল আছে, এখানে মার্কেট আছে, সেই সব জায়গায় মানুষজন ঢাকা শহরে যারা যাতায়াত করেন প্রতিনিয়ত, ঢাকার বাইরে থেকেও অনেকে আসেন, বিশেষ করে রোগীর স্বজনরা এবং এমনকি রোগীরাও আমরা দেখেছি যে এই পয়েন্টটিতে আসার পরে কিন্তু তাদেরকে খুব বাধ্যতামূলক এখান থেকে নেমে তাদের হেঁটে যেতে হচ্ছে, যেটা আসলে খুবই মানবিক জায়গায় দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু এই আন্দোলনের খুব বেশি ক্ষোভ প্রকাশ করছেন আমাদের কাছে। কারণ 5 আগস্টের পরে তারা এত পরিমাণ আন্দোলন এই রাজধানী জুড়ে দেখেছেন, তারা এখন আসলে সেই অর্থে কোনো আন্দোলন আসলে নিতে পারছেন না এবং তারা একটি কথা এর আগেও যেমন বলেছেন, আজকেও তেমনটি বলছেন যে মানুষের ভোগান্তি করে কেন আন্দোলন করতে হবে। আন্দোলন করার জন্য যেমন এখানকার রমনা জোনের যারা ডিসি আছে, পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারা এসে যেমন এদেরকে বলছিলেন যে এই রাস্তাটি ছেড়ে দিয়ে, অর্থাৎ মূল
মূল পয়েন্টে ছেড়ে দিয়ে একটি কোনো পাশে আপনি গিয়ে যেমন তাদেরকে বলছিলেন যে আন্দোলন প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে এই রাস্তাটি ছেড়ে দিয়ে তারা যেন অন্য কোথাও গিয়ে আন্দোলনের যে কর্মসূচি তারা পালন করছেন সেটি করেন। প্রশাসনের কর্মকর্তারা এখানে আছেন কিনা, কারণ আপনি বলছিলেন যে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি আসলে এখানে জড়িত, এখনো তারা অবস্থান করছেন কিনা এখানে? আপনি দেখছেন যে মঞ্চ ঘিরে সকাল থেকে যারা ছিলেন এরা কিন্তু আজকে আসেননি, 4 দিন হলে এসেছেন আমি বলছি, এবং তারা এখনো এখানেই আছেন এবং এখানেই থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের 3 দফা দাবি বাস্তবায়ন না হবে। অর্থাৎ আপনি যে প্রশ্নটি শুরুতে করেছিলেন যে বৈঠকে বসবে নির্বাচন কমিশন, এইসব বৈঠক কিংবা তাদের উপদেষ্টার মণ্ডলীর সদস্য থেকে কোনো আশ্বাস, এইসবে তাদের আসলে কোনো কিছু যায় আসে না। তারা এক কথায় বলে দিচ্ছেন আমাদেরকে, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আওয়ামী লীগ নিষিদ্ধের, আওয়ামী লীগের দল হিসাবে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সুমন তানভীর। নিশ্চয়ই ফিরবো আমরা আবারও জানবার জন্য আন্দোলনের খবর। দর্শক সহকর্মী সুমন তানভীর ছিলেন এতক্ষণ আমাদের সাথে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার তদন্ত রিপোর্ট জমা দেবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত রিপোর্ট আগামীকাল জমা দেওয়া হতে পারে। তদন্ত রিপোর্ট জমা পড়লেই অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যা নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় এরই মধ্যে 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতা চিরস্থায়ীভাবে থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারি শক্তিশালী এত উপদেষ্টা থাকার পরেও কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে চলে গেছেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চায় শেখ হাসিনা। অথচ এই দেশেই আরেকজন নেত্রী, উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করবো না তার অধীনে, উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। শনিবারও শ্রীনগরে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছে ভারত। যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানে হামলা চালিয়েছে দাবি করে তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। কয়েকদিনের টানা হামলা, গোলাবর্ষণ আর সীমান্ত উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতির খবরে এভাবেই উল্লাসে মেতে ওঠে পাকিস্তানের করাচির মানুষ। খবরটি শুনে আমরা খুবই আনন্দিত। পরিবারের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। এখন আশা করছি নিশ্চিন্তে তাদের ফিরিয়ে আনতে পারবো। আজ পাকিস্তানের জন্য মর্যাদাপূর্ণ একটি দিন। আমরা মোমবাতি জ্বালিয়ে আল্লাহকে এবং অন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংঘাত বন্ধ হয় আমরা খুবই খুশি। যদিও যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান সম্মত হওয়ার কিছুক্ষণ পরই তা ভঙ্গ করার পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করে দুই দেশই। ভারতের দাবি, জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরে শ্রীনগরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে উদ্বেগ জানান। বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি। তবে যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান ভারতে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
ভারত ও পাকিস্তান যে সমঝোতায় এসেছে তা না মেনে গত কয়েক ঘন্টায় কয়েক দফা ভারতে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির এ লঙ্ঘনকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পাকিস্তানকে আহ্বান জানাই তারা যেন এসব হামলার যথাযথ ব্যাখ্যা উপস্থাপন করে। এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও এখনো সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতই রেখেছে ভারত। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন শিগগিরই এই বিষয়টিও সমাধান করা হবে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির কথা বিবেচনা করে আমরা ইতিবাচক মনোভাব দেখিয়েছি। আশা করছি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে খুব দ্রুতই ভারতের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি, কাশ্মীর সংকট সহ বিতর্কিত বিষয়গুলোতে একটি সমাধানে পৌঁছানো যাবে। এ বিষয়ে আমরা আশাবাদী। এ সময় এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ শরীফ। সৃষ্টি ঘটক, ৭১। অহিংসা ও শান্তির আহ্বানে উদযাপিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্ম মতে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মলাভ, বোধি জ্ঞান এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বিশ্বজুড়ে ছড়িয়ে দেন শান্তির বাণী। উৎসবের এই দিনে বৌদ্ধ ধর্ম অনুসারীদের চাওয়া অস্থির পৃথিবীতে শান্তি ফিরে আসুক। মনির মিল্লাদের প্রতিবেদন। জীবনভর শান্তির বাণী প্রচার করে গেছেন মহামতি গৌতম বুদ্ধ। ছড়িয়ে দিয়েছেন অহিংসা, সাম্য ও মৈত্রীর সুর। পূজা অর্চনায় ধর্মীয় নানা আচার আয়োজনে সেই মহামানবকেই স্মরণ করছেন বৌদ্ধ ধর্মের মানুষ। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনেই গৌতম বুদ্ধ জন্মলাভ করেন। বৈশাখী পূর্ণিমাতেই তার বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ। এই ৩ ঘটনার স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের মানুষের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। সকাল থেকেই রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে ভিড় জমান বৌদ্ধ ধর্মানুসারীরা। বুদ্ধ পূজা, বোধিক বৃক্ষে পানি উৎসর্গ করা সহ নানা ধর্মীয় রীতিতে তারা দিনটি উদযাপন করেন। ছিল প্রদীপ প্রজ্বলন, শিলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আয়োজন। সব্বে সত্তা সুখিধা ভবন্তু, যার মানে হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। আজকের দিনেও এটাই প্রত্যাশা, জগতের সকল প্রাণী সুখী হোক। বুদ্ধকে পূজা করলাম, পূজা তুললাম, বান থেকে বন্দনা করলাম, পুণ্য অর্জন করলাম আর আমার মেয়েকে অন্নপ্রাশন করালাম। সকালবেলা উঠে বুদ্ধকে বন্দনা করে পুজো দেয়া, মন্দিরে এসে বুদ্ধকে পুজো তোলা, ভান থেকে বন্দনা করা। প্রতিটি বৌদ্ধ বিহারেই ছিল সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা। সবার একটাই চাওয়া, অস্থির পৃথিবীতে শান্তি ফিরুক, মানুষে মানুষে বিভেদ দূর হোক। পৃথিবীতে যে হানাহানি, যুদ্ধ, মানুষের মধ্যে উন্মাদনা, এগুলো প্রশমিত হয়ে মানুষের মধ্যে যাতে মৈত্রী, সাম্য, করুণা, মুদিতা এগুলো আসে এবং সাম্য মৈত্রীর আলোকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা যাতে বিশ্বে সকলেই বসবাস করতে পারি, শান্তিপূর্ণ পরিবেশে আমরা থাকতে পারি, সকল মানব জাতি সুখী থাকে এবং জগতের সকল প্রাণী যেন সুখে থাকে, এটাই আমাদের আজকের দিনে প্রার্থনা কামনা। বৌদ্ধবিহারের এমন আয়োজনের পাশাপাশি ঘরোয়াভাবে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মের মানুষেরা। মনির মিল্লাত, ৭১, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গৌতম বুদ্ধের স্মৃতিজড়িত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন বৌদ্ধ পূর্ণিমা। বিহারগুলোতে চলছে বুদ্ধ স্থান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল এবং সমবেত প্রার্থনা। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে হয়েছে শোভাযাত্রা। চট্টগ্রামে শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। রবিবার সকাল চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধবিহারে চলছে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল ও সমবেত প্রার্থনা। অংশ নেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ নরনারীরা। সকাল 10টার দিকে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের হয় সুসজ্জিত শান্তি শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আহার দিয়ে, ধূপ দিয়ে পূজা
চেষ্টা করে এবং প্রত্যেকেই আমরা বিহারে আসি। আমরা বিশেষত বুদ্ধ স্নানের আয়োজন করেছি এবং অন্যান্য সংগঠন শিশু শ্রেণীদেরকে নিয়ে কাজ করছে। সন্ধ্যার সময় অন্ধকার দূর করার জন্য আলো প্রজ্বলন করব, যে আলো বাইরের আলো না, জ্ঞানের আলো যাতে দীপ্তিমান হয়। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের লক্ষ্যে এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী। এদিকে রাঙামাটিতে বিভিন্ন বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। বুদ্ধকুর বৌদ্ধবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারী শিশু কিশোররা অংশগ্রহণ করেন। বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে সমবেত বৌদ্ধ নরনারীরা দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিক্কার দান, হাজার প্রদীপ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন। খাগড়াছড়ির দীঘিনালা সাধনটিলা বনবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এই দিনটিতে আমাদের ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত রয়েছে। সবাই ভালো থাকি, এই জগতের সকল প্রাণী যাতে সুখে থাকুক, সেই জন্য আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করে থাকি। পরে সাধনাটিলা বনবিহারের হলরুমে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জীবন দর্শন হচ্ছে সাম্য, মৈত্রী, অহিংসা, সম্প্রীতি বন্ধনে সহাবস্থান করা। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সংঘদান, অষ্টপরিষ্কার দান তথা বিহারে বীর হয়ে সবাই একত্রিত হয়ে আমরা বিশ্ব শান্তি মঙ্গল কামনা করব। বান্দরবনের বিহারে চলছে প্রার্থনা, সোয়াইং দান, জলসিঞ্চন সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকাল থেকে আমরা স্নান করছি, ছয় রান্না করছি, তারপর বিকেলে আমরা হাজার প্রদীপ জ্বালাবো, তারপর বুদ্ধ নামে উৎসর্গ করব। প্রতি বছর বৈশাখী পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেন বুদ্ধ পূর্ণিমা। হাসান আহমেদ, ৭১। নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে দুজন। শনিবার রাত 10:30টায় উপজেলার চাচকৈর শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এই ঘটনা ঘটে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির স্থানীয় নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি মতবিনিময় সভা চলছিল। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ তার বক্তব্যের এক পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা বিগত আন্দোলন সংগ্রামে কাউকেই খুঁজে পায়নি। এ সময় প্রতিবাদ জানান পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাজমুল করিম নজু। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয় বলে জানা যায়। এই বিষয়ে গুরুদাসপুরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চলবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রবিবার সকালে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী এবং অপেশাদার পুলিশ সদস্যদের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। থানাকে সাধারণ মানুষের আস্থা এবং নির্ভরতার কেন্দ্রে পরিণত করতে কাজ করার কথা বলেন এই নতুন ডিআইজি। জনগণের অভিযোগ সরাসরি শুনতে টক টু ডিআইজি নামের একটি মোবাইল অ্যাপ চালু করার কথাও এ সময় জানান তিনি। বিগত সময়ের উচ্চাভিলাষী ও পেশাদার অপেশাদার কতিপয় পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণের। যে কোনো বিপদে ফার্স্ট রেসপন্ডার থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। আমি যতদিন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করব, ন্যায় নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের মেয়াদে 20,000 একর বনভূমি উদ্ধার করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। জানান, ঢাকা নদী ও খাল দখল দূষণ মুক্ত করতে দ্রুত এশিয়া উন্নয়ন ব্যাংক এটিপির সাথে চুক্তি হচ্ছে। একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পলিথিনের উৎপাদন বন্ধে চেষ্টা চলছে। শারমিন নিটার রিপোর্ট।
দামে সস্তা আর সহজলভ্য, তাই সবার পছন্দের তালিকায় পলিথিন ব্যাগ। যদিও পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় 2002 সালে আইন করে পলিথিনের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন সরকার, কিন্তু সেই আইন থেকে গেছে কাগজে কলমে। সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান হয়েছে, কিন্তু তাতে ঠেকানো যায়নি এর ব্যবহার বেড়ে যাওয়ার মাত্রা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর পলিথিন ব্যাগের ব্যবহারে লাগাম টানতে আবার শুরু হয় তোড়জোড়। বন্ধ হয়েছে সুপার শপে এর ব্যবহার। হয়তো কেন বললেন ঠিক বুঝলাম না, ওটা কিন্তু বন্ধ হয়েছে। লেট আস অ্যাপ্রিশিয়েট, ওইটুকুন তো হয়েছে, ওইটুকুনও কিন্তু এর আগে করা যাচ্ছিল না। তারপরে আমরা পলিথিন উৎপাদনের জায়গাগুলোতে এখন আমরা নিয়ন্ত্রণ আনার কাজটা করব। দায়িত্ব নেবার পর যতটা সম্ভব দখল দূষণ কমাতে উদ্যোগের কথাও বলেছিলেন পরিবেশ উপদেষ্টা। তাদের সময় টাঙ্গাইল, শালবন সহ 3 বনের দখল হওয়া 20,000 একর উদ্ধারের লক্ষ্য আছে বলেও জানান তিনি। চুনতি, শালবন এবং সোনাদিয়া, এবং আমার টার্গেট হচ্ছে দখল হয়ে যাওয়া বনভূমির মধ্যে 20,000 একর বনভূমি ফেরত আনা। বলেন, চেষ্টা চলছে ঢাকার পাশের 4টি নদী আর 19টি খাল দখল ও দূষণমুক্ত করার। দখল এবং দূষণমুক্ত দুটোই একসাথে করা। 19টা খাল এবং 4টা নদী একসাথে একটা ব্লু নেটওয়ার্কের মধ্যে এনে সময় লাগবে, কারণ আমরা আমাদের নদীগুলোতে পলিথিন ফেলেছি, ক্রোম ফেলেছি, শিল্প বর্জ্য ফেলেছি, মিউনিসিপ্যাল বর্জ্য ফেলেছি, কিন্তু কাজটা শুরু করে দিই। অন্তর্বর্তী সরকার কাজ শুরু করে যাবে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, পুরোপুরি সুফল পেতে পরবর্তী নির্বাচিত সরকারকে এই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। নির্মাণ সামগ্রী যদি ঢেকে রাখা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে ঢাকা শহরের বায়ু দূষণ একটা গ্রহণযোগ্য মাত্রায় আমরা কমিয়ে আনতে পারব। শারমিন মীরা, 71, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। মঙ্গলবারের আগে তাপমাত্রার তীব্রতা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকে সারা দেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর। বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমে আসবে। গতকালের মতো ঢাকার তাপমাত্রা আজও 41 ডিগ্রির কাছাকাছি থাকবে। এ মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। গত বছরের তুলনায় মে মাসে এই বছর তাপমাত্রার পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন চুয়াডাঙ্গায়, সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে পড়ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। চুয়াডাঙ্গায় টানা 3 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না, পুড়ছে ফসলের মাঠ। গরমে গাড়ি চালানো যাচ্ছে না, খুব কঠিন হয়ে যাচ্ছে, আর দিন ইনকাম করে খাতে পারছি না। বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত এই ধরনের তাপমাত্রা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৈশাখের খরতাপে পুড়ছে যশোর। সূর্যের দাপটে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। শ্রমজীবীদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। আসলে এত পরিমাণ গরম যা বাহির হওয়া যাচ্ছে না। কুমিল্লায় গরমের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। অসুস্থ হচ্ছেন বয়স্করাও। গরমের থেকে এরকম হয়েছে, আর কাঁঠাল খাইছিলাম, ওষুধ খাওয়ার পরে কমে না দেখে এখন নিয়ে আসলাম। জেলায় গত 2 দিনে গরমে ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে 335 জন শিশু 17টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। কম্পারেটিভলি অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখতে হবে, দীর্ঘক্ষণ রোদে থাকা উচিত না এবং অতিরিক্ত পানি পান করতে হবে। খেলাধুলা না করে, বিশেষ করে দুপুর বেলাটাতে, সকালের পরে দুপুর থেকে বিকাল পর্যন্ত এই সময়টাতে ঘরে রাখার চেষ্টা করবেন। ফরিদপুরে প্রখর রোদের কারণে মানুষ বাইরে বের হচ্ছে না। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে রয়েছে। অনেক বাড়ছে, কথা বুঝতে চাঁপাইনবাবগঞ্জে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। জেলা কৃষি বিভাগ জানায়, তাপদাহ দীর্ঘস্থায়ী হলে আমবাগানে সেচ দিতে হবে। তাপমাত্রা পড়ছে, মনে হচ্ছে যে থাকা প্রচুর অসম্ভব, অতিষ্ঠ হয়ে গেছে শরীর, এত ঘাম আর গরম। বগুড়ায় তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রখর রোদে বিশেষ করে ভাটা শ্রমিক, রিক্সা শ্রমিক ও মৌসুমের ধান কাটা মারাই শ্রমিকরা পড়েছেন বেকায়দায়। রোদ তো অনেক রোদ,
রোদে কুলান যায় না, 10 মিনিট 20 মিনিট এখানে টেস্কা যায় না, কাজ করা খুবই মুশকিল। মানিকগঞ্জে তীব্র গরমে রাস্তাঘাট ফাঁকা, গরম থেকে বাঁচতে কেউ কেউ ছুটছেন শরবত আর ডাবের দোকানে। 120 টাকা 100 টাকা 150 টাকা এরকম বেশি। গরমের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না, প্রচুর গরম। মৌলভীবাজারে গত 3 দিন ধরে তাপমাত্রা রয়েছে 37 থেকে 38 ডিগ্রিতে। শ্রমজীবীরা বিশেষ করে চা শ্রমিকরা পড়েছেন বিপাকে। শুকায় যায়, সব সময় খালি পানি খাইতে মন করে। গরমে তো মনে করেন যে হলো গাড়ি চালাতে অবশ্যই কষ্ট হয়। এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানিয়েছেন, এমন তাপমাত্রা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে। হাসিবা আলী বর্ণা, 71। তীব্র গরমে বেড়েছে ডায়রিয়া আর ঠান্ডাজনিত জ্বরের প্রাদুর্ভাব। ঢাকা শিশু হাসপাতালে গেল কয়েকদিনে বেড়েছে রোগীর সংখ্যা। আছেন সেখানে আমাদের সহকর্মী মেহেদি হাসান। আমরা সর্বশেষ খবর তার কাছ থেকে জানব। মেহেদি, রোগীদের স্বজনরা কি বলছেন এবং চিকিৎসকরাও এই সময় আসলে এই ডায়রিয়া এবং ঠান্ডাজনিত যেসব অসুখ হচ্ছে বিশেষ করে শিশুদের, সেটি থেকে বাঁচবার জন্য কি ধরনের পরামর্শ দিচ্ছেন? তানিয়া, আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে এই তীব্র তাপদাহে কিন্তু যারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তারা হচ্ছে নবজাতক থেকে 6 বছরের শিশুরা। এই শিশুরাই কিন্তু আসলে সবচেয়ে বেশি ভুগছে এবং এরাই বেশি কাবু হচ্ছে। ডাক্তাররা বলছে এই বয়সী শিশুরা এই তীব্র গরমে অর্থাৎ 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে তাপমাত্রা, এই তাপমাত্রা সহ্য করতে না পারায় তাদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং পাশাপাশি জ্বর, সর্দি, কাশিরও কিন্তু উপসর্গ দেখা দিচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালের চিত্র। আমি কিছুক্ষণ আগে আইসিডিডিআরপি হাসপাতালে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি দেখেছি যে গেল 7 দিনে, অর্থাৎ আজকে যদি আপনি 7 দিনের পরিসংখ্যানটা আপনাকে বলি, 7 দিনের পরিসংখ্যানে আমরা দেখছি যে 7 দিন আগে যেখানে আইসিডিডিআরপি হাসপাতালে রোগী ছিল 450 থেকে 470, এখন কিন্তু আমি দেখছি এই 7 দিনের ব্যবধানে আইসিডিডিআরপি হাসপাতালে রোগী আছে 572 থেকে 580 জন। এখন 2-1 দিন থেকে গড়ে রোগী ভর্তি হচ্ছে এবং চিকিৎসা করাচ্ছে। তো এখানকার ডাক্তাররাও বলছে যে এই যে আইসিডিডিআরপি হাসপাতালে যারা এসছেন ডায়রিয়া জনিত বা কলেরা উপসর্গ নিয়ে যারা এসছেন, তাদের আসলে সবারই এই তীব্র গরমে এই আসলে ভুগে তারা কিন্তু আসলে এখানে চিকিৎসা নিতে এসছে। এবং অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আরো খবর নিয়ে পরবর্তীতে যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, সহকর্মী মেহেদি হাসান ছিলেন এতক্ষণ আমাদের সাথে। জীবন বাজি রেখে সন্তানদের শিক্ষিত করছেন বাবা মা। পড়াশোনা শেষে তারা পাড়ি জমাচ্ছেন বিদেশে। অধিকাংশ স্থায়ী হচ্ছেন সেখানে, কেউ বা বিদেশের মাটিতে সফল হতে লড়াই করছেন। সেখানে নিয়মিত বাবা মার খবর রাখার সময় কই। রাজধানীতে নিঃসঙ্গ এমন অসংখ্য মা আছেন যারা জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে সন্তানের একটা ফোনের অপেক্ষায় থাকেন। অর্থবিত্ত সবকিছু থেকেও জীবন সান্নাধ্যে বেঁচে থাকার আকর্ষণ হারাচ্ছেন এই মায়েরা। মা দিবসে সেসব নিঃসঙ্গ মায়ের খোঁজ নিয়েছেন শাহনাজ শারমিন। নিঃসঙ্গতা বুকের মধ্যে চাইপে বসছে। আপনি সত্যি কথা বলি খুলে, আমারই মনে হচ্ছে যে আমি মনে আর 1 বছর আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বুয়েট থেকে পাশ করা 2 মেয়ে বিদেশে ভালো বেতন আর সম্মানজনক পদে চাকরি করেন। স্বামী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রেই স্থায়ী হয়েছেন। মেয়েদের মানুষ করতে পারার তৃপ্তি আছে মায়ের মনে, কিন্তু বিনিময়ে তাকে বেছে নিতে হয়েছে একাকিত্ব। জীবনের শেষ লগ্নে এসে কেবল মানুষদের সঙ্গ পেতে এই মা বেছে নিয়েছেন প্রবীণ নিবাসের ঠিকানা। পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়াত স্বামী সরকারি চাকরির নিশ্চয়তা ছেড়ে কাবুলের একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি নেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই স্বামী যখন মারা যায়, 2 মেয়ের বয়স তখন 12 আর 14। নিজের চাকরি আর মেয়েদের মানুষ করা ছাড়া জীবনে আর কোনো কিছুর দিকে তাকাননি সোহেলি আক্তার। কঠিন পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে 2 মেয়েকে উচ্চশিক্ষিত করেন, বিয়েও দেন। এক সময়ের কর্মব্যস্ত সে মায়ের এখন আর সময় কাটে না। বাচ্চা 2টা নিয়ে একলা আসো, তুমি তো ইয়াং মেয়ে, তুমি তো প্লেনে উঠতে কোনো সমস্যা নেই, না আসো, সেটাও আসবে না। 0, মানে আমার যে প্রাপ্তিটা সেটা আমি পেলাম না। তাকে দেখাশোনার লোক আছে, কিন্তু তাতে তো তার নিঃসঙ্গতা কাটে না। তাই নিজের বাড়ি রেখে মাসের 15 দিন বা ঈদ পার্বণে এখন তিনি প্রবীণ নিবাসে সময় কাটান, চিকিৎসা আর মানুষের সঙ্গ পেতে। আর আমি এখানে আসি, একটু পরিবর্তন হলো। থেরাপিস্ট মেয়েগুলো আমার খুব পছন্দ করে, ওদের সাথে একটু গল্প করলাম, তারপরে এখানে একটু থাকলাম, সবার সাথে একটু চেঞ্জ হলো, আবার বাসায় চলে যাবো। বড় মেয়ে সাইমা তার সন্তানদের নিয়ে ব্যস্ত, ফোন করার সময় পায় না। ছোট নিশাত রুটিন করে অফিসে যাবার পথে ফোন দেয়, তাতে মন ভরে না মায়ের। মারা কি খালি স্যাক্রিফাইসই করবে, কিন্তু তারা কোনো প্রতিদান পাবে না। মানে মা খালি করেই যাবে,
ছেলে মেয়ের সুখের জন্য, কিন্তু তারা কোনো স্যাক্রিফাইস করবে না। এটাই ছেলে মেয়েদের মেন্টালিটি। ওদের কথা ভাবলে আমার এত বেশি মনে কষ্ট হয় যে আমি আর সহ্য করতে পারি না। 5 বছর পর ছোট মেয়ের আসার কথা ছিল। সব যখন তৈরি, তখন মেয়ে জানালেন এখন আসবেন না। একাকিত্বের হাত থেকে মুক্তি পেতে এখন নিজের মৃত্যু কামনাতেও দ্বিধা নেই এই মায়ের। আসবে না, বাস বলে দিচ্ছে আসবে না। আপনি মাইন্ডটা যে অন্যদিকে ঘুরাবেন সেটার চেষ্টা করছিলাম, সেটাও খুব একটা ভালো লাগে না। ছেলেমেয়েরা না আসলে সব কিছুর উপরে একটা অভক্তি এসে গেছে আমার, মানে আমি বাঁচতে চাই না। মেয়েরা বারবারই মাকে দূর দেশে তাদের কাছে নিয়ে যেতে চান, গিয়েছেনও কয়েকবার। নাতি নাতনিদের জন্য মন কাঁদলেও এখন জীবনের শেষ সময় বিদেশ আর ভালো লাগে না। এভাবে একাকিত্বই সঙ্গী হয়েছে এই বদলে যাওয়ার সময়ে অনেক মায়ের। আমি ভাবিদেরকে বলি যে আমি হয়তো একদিন মারা যাব, তখন অনেক লোক আসবে, আমার নাতি বোধে আমার চারিপাশে ঘুরবে, কিন্তু আমি তো তখন জানতেছি না। শানা শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।